প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। বাজারপাড়া কলেজ অনলাইন ক্লাসরুম থেকে বলছি আমি মানিকলাল দে। বাজারপাড়া মহাবিদ্যালয়ের সুন্দরগঞ্জ রেবেন্দার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার বাংলা আবশ্যিক বিষয়ের ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন আমাদের এই অনলাইন ক্লাসে আজকে আমি আলোচনা করব, যার আলোচনা আমি গত ক্লাসে খানিকটা করেছি। সেটি হচ্ছে ভাষণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বিগত ক্লাসে ভাষণের আলোচনা খানিকটা করেছি। আজকে বাকি আলোচনা করা হবে। চলো এবার ভাষণের বাকি অংশের আলোচনা করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে ভাষণের প্রথম ক্লাসের যে আলোচনা, সেখানে আমি ভাষণের সংজ্ঞা, ভাষণের নানামুখী বৈশিষ্ট্য, ভাষণের একাধিক উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ভাষণ চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে অল্প কথা সামনে বলে তারপর এর পরবর্তী পর্যায়ের আলোচনাগুলো করব। তোমরা জানো যে ভাষণ চর্চার বিশেষ প্রয়োজন রয়েছে। কি কারণে? তোমাদের প্রথম দিকের আলোচনায় বলেছি যে ভাষণ যেহেতু আমাদের জীবনে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, একেবারে সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন সময়ে এই ভাষণের মুখোমুখি হয়ে থাকি। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র কিংবা বৈশ্বিক প্রেক্ষাপট কোথায় নেই আমাদের ভাষণের প্রয়োজন। তোমরা লক্ষ্য করবে যে যে কোনো মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে ভাষণের মুখোমুখি হতে হয়। জনগণের মুখোমুখি হওয়া মানেই জনগণকে কিছু না কিছু বলা। বিশেষ করে শিক্ষিত মানুষের জীবনে এই সময়টি বারবার আসে। জনগণ তাদের কাছ থেকে অর্জিত সুন্দর সাবলীল বক্তব্য আশা করে। সমাজের কিংবা প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তি হলে ভাষণ দেওয়ার দক্ষতা উন্নতির সহায়ক বলে কিন্তু বিবেচিত হয়ে থাকে। সুন্দরভাবে সকলের কাছে নিজের কথা গুছিয়ে বলার জন্য ভাষণ চর্চা করতে হয়। ভাষণ চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। নিজের কথা আমি যে অন্যের কাছে সুন্দর করে গুছিয়ে বলতে চাই, তাহলে এর এই চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। ভাষণের প্রয়োজনীয় কিছু দিক আমি তোমাদের এবার তুলে ধরছি। কোনো কিছু সহজ করে বলার কৌশল অর্জন করতে এই ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। এরপর আসো প্রকাশ্যে জনতার সম্মুখে দাঁড়িয়ে বলার আত্মপ্রত্যয় সৃষ্টি করতে হলে ভাষণ চর্চা অত্যন্ত আবশ্যক।
এরপর অল্প কথায় বিষয়টি শ্রোতাকে বুঝিয়ে দেওয়ার কৌশল আয়ত্ত করার জন্য ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। আমি যা বলবো তা অল্প কথায় জনগণকে যেন, শ্রোতাকে যেন বুঝিয়ে দিতে পারি, এর জন্য ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। এরপর কোন বিষয়কে বিশ্লেষণ করা, কোন বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতা অর্থাৎ দক্ষতা আমি যদি অর্জন করতে যাই তাহলে এই ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। এরপর উপস্থিত বুদ্ধির বিকাশ, উপস্থিত উপস্থিত বুদ্ধির বিকাশ বাড়ানোর জন্য এই ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। উপস্থিত বুদ্ধির বিকাশকে যদি আমি প্রাধান্য দিই, যেটা প্রয়োজন জীবনের জন্য, এর জন্য হলেও ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। এরপর চর্চা মানুষকে শানিত এবং প্রত্যয়ী করে তোলে। এই যে ভাষণ চর্চা যদি আমি করি, এর মধ্যে আমার একটা আত্মপ্রত্যয়ের জন্ম হবে যে আমি মানুষের সামনে কিছু বলতে পারি। উপস্থিত বুদ্ধির বিকাশ যেমন ঘটবে, গুছিয়ে বলার দক্ষতা যেমন বাড়বে, তেমনি মানুষ আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে এই চর্চার মধ্যে দিয়ে। ছয় নাম্বার, কোন ভাষণ কোন স্বরে দিতে হবে। কোন ভাষণ কোন স্বরে, কোন ভাষণ কোন স্বরে দিতে হবে তার জন্য ভাষণ চর্চা প্রয়োজন রয়েছে। যে আসলে আমি ভাষণের কোন কথাটাকে কোন স্বরে বলবো, উঁচুতে, মাঝারি না ধীরে, অর্থাৎ কিভাবে বললে আমার কথার অর্থটা জনতার কাছে, শ্রোতার কাছে স্পষ্ট হবে, সেটা চর্চার জন্যও এই ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। এবার ভাষণের বিষয়কে আয়ত্ত করার জন্য, ভাষণের বিষয়কে আয়ত্ত করার জন্য আগে থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার, সেজন্য ভাষণ চর্চার প্রয়োজন রয়েছে। আমি একটা ভাষণ দেব, তার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে, যার কারণে এটা আমরা কি করি, আগে থেকে প্রস্তুতি নেই। এর জন্যও এটার চর্চার বিশেষ প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব যে ভাষণের কয়টি স্তর, ধাপ বা পর্যায় রয়েছে। কয়টি স্তর, পর্যায় বা ধাপ রয়েছে। অর্থাৎ একটা
ভাষণ উপস্থাপন করতে গেলে কোন বিষয়টা আগে, তারপর কোন বিষয়, শেষে গিয়ে কোন বিষয়, অর্থাৎ একটা ভাষণের ধারাবাহিকতা কেমন হবে, এবার আমরা সেটা দেখব। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব ভাষণের পর্যায়, ধাপ, স্তর বা অংশ। কেউ কেউ অংশ বলে থাকে, কেউ কেউ পর্যায় বলে থাকে, কেউ কেউ ধাপ কিংবা স্তর বলে থাকে। যাই বলি, একটা ভাষণকে যদি বিশ্লেষণ করা যায়, তার কয়েকটা অংশ, ধাপ বা পর্যায় পাওয়া যায় সাধারণত। কেউ কেউ বলে থাকেন চারটি, অধিকাংশ ক্ষেত্রে বলা হয় চারটি অংশ বা চারটি ধাপ বা চারটি স্তর রয়েছে। আবার কেউ কেউ বলেন পাঁচটি। তো 4 বা 5 আমরা দেখি যে স্তরগুলো বা পর্যায়গুলো বা অংশগুলো কি কি। দেখো, একটা ভাষণের প্রথমেই থাকে সম্ভাষণ, সম্ভাষণ বা সম্বোধন। যে কোনো ভাষণ শুরু করতে গেলে তার একেবারে প্রথমেই থাকতে হয় একটি সম্ভাষণ, সম্বোধন, অর্থাৎ উপস্থিত শ্রোতাকে বা উপস্থিত দর্শককে আহ্বান জানানো, সেটাকে বলা হয় সম্ভাষণ বা সম্বোধন। এখন এই যে ভাষণের সূচনায় আমরা সম্ভাষণ বা সম্বোধন যেটা বললাম, সেটা কিভাবে করব? এক্ষেত্রে যদি মঞ্চ ভাষণ হয়ে থাকে, সাধারণত সেখানে একজন সভাপতি থাকেন, বিভিন্ন মঞ্চে প্রধান অতিথি থাকেন, বিশেষ অতিথি থাকেন, অন্যান্য অতিথিবর্গ থাকেন। আমাদেরকে সভাপতিকে প্রাধান্য দিয়ে ভাষণ শুরু করতে হয় যদি সেখানে সভাপতি থাকেন। বিভিন্নভাবেই সভাপতিকে সম্বোধন করা যায়। সম্মানিত সভাপতি, মাননীয় সভাপতি। এবং এই যদি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো অনুষ্ঠানে যদি সভাপতি না থাকেন, তাহলে সম্মানিত প্রধান শিক্ষক বা মাননীয় অধ্যক্ষ দিয়ে শুরু করা যেতে পারে। সম্বোধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সম্ভাষণ প্রথমে সভাপতি, তারপরে প্রধান অতিথি, অর্থাৎ ক্রমান্বয়ে অন্যান্যদেরকে সম্বোধন করতে হয়। যেমন মাননীয় সভাপতি, সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক সালাম কিংবা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ থেকে বক্তব্য শুরু করছি। কিছু কিছু ক্ষেত্রে হয় এই সম্ভাষণ বা সম্বোধন, সেটা ক্ষেত্র বিশেষে। যদি দেখা যায় যে শুধুমাত্র শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে দেখা যায় যে সেখানে সভাপতি নেই, অন্য অতিথি নেই, সেখানকার সম্বোধন কিন্তু আলাদা হতে পারে।
যেমন সংগ্রামী সাথী ও ভাইয়েরা, কিংবা প্রিয় সাথী, এভাবেও শুরু করা যায়। আবার মাধ্যম ভেদে দেখা যায় যে এই সম্ভাষণ বা সম্বোধন আলাদা রকমের হয়ে থাকে। আমরা ইলেকট্রনিক কিংবা প্রিন্ট মিডিয়াতে যে সম্বোধনগুলো দেখি সেগুলো কিন্তু আলাদা রকমের। কেউ যদি টেলিভিশনে, তেমন ব্যক্তিরাই এই সম্প্রচার মাধ্যমে ভাষণ দিয়ে থাকেন, তাহলে দেখি সম্বোধনটা আলাদা হয়ে থাকে, প্রিয় দেশবাসী। তবে শিক্ষার্থীদের এই যে লিখিত যে ভাষণ দেওয়া হয়, প্রস্তুত করতে দেওয়া হয়, সেখানে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে মঞ্চ ভাষণের কথা বলা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মঞ্চ ভাষণের কথা বলা হয়ে থাকে। তো এই মঞ্চ ভাষণে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই সভাপতি থাকেন। তাহলে আমাদের এই সম্ভাষণ বা সম্বোধনের অংশে কি করতে হবে? সম্মানিত সভাপতি বা মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় সভাপতি, তারপর ক্রমান্বয়ে সম্মানিত প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, উপস্থিত ভদ্রমন্ডলী বা ভদ্র মহোদয়গণ ও ভদ্র মহিলাগণ ইত্যাদি সম্বোধন করা যেতে পারে। সবাই উপস্থিত জনকে আকৃষ্ট করার জন্য বক্তা আন্তরিক সম্ভাষণ করে থাকেন। আমাদেরকে মনে রাখতে হবে যে মাধ্যম ভেদে এই সম্বোধনের তারতম্য হতে পারে, অর্থাৎ একই রকমের সম্বোধন সব মাধ্যমে হবে না। তবে মঞ্চ ভাষণের ক্ষেত্রে সাধারণত সভাপতিকে সম্বোধন করা হয়। যে ক্ষেত্রে সভাপতি থাকেন না, সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠান প্রধান, সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সম্বোধন করে শুরু করতে হবে। সভাপতি থাকলে সভাপতিকে প্রথমে সম্বোধন জানাতে হবে। এই ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে ধারাবাহিকতা মানতে হবে, অর্থাৎ সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন যদি সভাপতি থেকে থাকেন তিনি। সভাপতি যদি না থেকে থাকেন, তাহলে সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভাষণ হয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে শুরু করা যেতে পারে। তারপর ক্রমান্বয়ে অন্যান্যদেরকে আমরা সম্বোধন জানাবো। এক্ষেত্রে আরো একটু উল্লেখযোগ্য যে সম্ভাষণ বা সম্বোধনের ক্ষেত্রে যদি দেখা যায়, আমরা বিগত দিনের পরীক্ষার প্রশ্নে দেখেছি যে প্রধান অতিথির ভাষণ তৈরি করতে বলা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির একটি ভাষণ প্রস্তুত করো। আমাদেরকে সম্বোধনের সময় এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি তখন প্রধান অতিথি হিসেবে আমার ভাষণ রাখছি। সেটা যদি হয়, তাহলে সম্বোধনের সময় অবশ্যই সভাপতিকে সম্বোধন করে অন্যান্য অতিথি এবং অন্যান্যকে সম্বোধন করা যাবে। এখানে ভুলক্রমে নিজে প্রধান অতিথি হয়ে আবার প্রধান অতিথিকে সম্বোধন করা যাবে না। যদি একই অবস্থা, অর্থাৎ এরকম যদি আবার হয় যে তোমাকে একটু সভাপতির ভাষণ প্রস্তুত করতে বলা হলো, আবার তুমি যদি সভাপতিকে সম্বোধন করে ভাষণ শুরু করো, প্রথমে কিন্তু একটা বড় রকমের ত্রুটি হয়ে গেল। কারণ তোমাকে বলা হয়েছে তুমি একটি সভাপতির ভাষণ প্রস্তুত করো। এখন তুমি যেহেতু সভাপতি, তোমাকে তখন কি করতে হবে? ওখানকার বড় যেই ওই অনুষ্ঠান স্থলে যিনি সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তাকে সম্বোধন জানিয়ে শুরু করতে হবে। সেটা হতে পারে প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত অধ্যক্ষ, কিংবা সম্মানিত প্রধান অতিথি। তুমি যখন সভাপতি, তখন তুমি প্রধান অতিথিকে সম্বোধন জানাবে, তারপর অন্যান্যকে সম্বোধন জানাবে, তারপর বক্তব্য শুরু করবে। আর তুমি যখন প্রধান অতিথি, তখন তুমি সভাপতিকে এবং অন্যান্যদেরকে সম্বোধন জানিয়ে তারপর ভাষণ শুরু করবে। এই গেল হচ্ছে আমাদের সম্ভাষণ বা সম্বোধন। আর মাধ্যম ভেদে সম্ভাষণ আলাদা হতে পারে। যে ক্ষেত্রে সভাপতি নেই, যে ক্ষেত্রে অধ্যক্ষ কিংবা প্রধান শিক্ষক নেই, সেক্ষেত্রে যারা রয়েছেন তাদের প্রতি সম্বোধন হবে সেরকম। তবে আমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর
যে পরীক্ষা, বোর্ড পরীক্ষা দেখা যায় সাধারণত মঞ্চ ভাষণ বিভিন্ন বিষয়ের হতে পারে, সেটা 16 ডিসেম্বর হতে পারে, 26শে মার্চ হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, মাদক নিয়ন্ত্রণ কিংবা বিভিন্ন সন্ত্রাসী ঘটনা অবলম্বনে অর্থাৎ সন্ত্রাস দমন বিষয়ক সেমিনার হতে পারে, আলোচনা সভা হতে পারে, সে বিষয়ে লিখতে দেওয়া হতে পারে। তো সাধারণত আমাদেরকে মঞ্চ ভাষণ লিখতে দেওয়া হয়। তবে এর পাশাপাশি এটা মনে রাখতে হবে যে যদি কোনো কারণে অন্য মাধ্যমের ভাষণ আসে, সেটা বুঝে আমাদেরকে সম্বোধনটা করতে হবে। যেক্ষেত্রে সভাপতি প্রধান অতিথি নেই, সেখানে নিশ্চয়ই তাদেরকে সম্বোধন করা যাবে না, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমনই হোক, ভাষণে একটা সম্বোধন থাকে, এটা ভাষণের একটা প্রথম দিকের, এটা ভাষণের একেবারে প্রথম দিকের একটা অংশ, স্তর বা পর্যায়, আর সেটা হচ্ছে সম্ভাষণ বা সম্বোধন। এরপর আসি 2 নম্বরে, সূচনা, ভূমিকা বা প্রস্তাবনা। সূচনা, ভূমিকা বা প্রস্তাবনা, কেউ কেউ বলে থাকে বিষয় পরিচিতি, কেউ কেউ বলে থাকেন বিষয় পরিচিতি। তো সূচনায় বলি, ভূমিকায় বলি, আর প্রস্তাবনায় বলি কিংবা বিষয় পরিচিতি বলি, এটা সাধারণত সম্বোধনের পরের স্তর বা সম্বোধনের পরের অংশ। ভাষণের প্রথমে সম্ভাষণ বা সম্বোধন এবং তার পরের অংশ হচ্ছে এটা প্রস্তাবনা, বিষয় পরিচিতি বলি কিংবা সূচনা বলি। এটা হচ্ছে সেই দ্বিতীয় স্তর। এখানে কি করা হয়, সেই সভা বা অধিবেশনের প্রসঙ্গ কথা যদিও পূর্বেই ঘোষিত থাকে, তবু বক্তার বিশেষ বক্তব্য ও দৃষ্টিভঙ্গি জানা থাকে না, তাই সম্ভাষণের পরে বক্তা তার বিশেষ দৃষ্টিভঙ্গি, মূল কথা বলার প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক প্রস্তাবনা করে থাকেন। আমি জানি যে বিষয়টা কি, তারপরও আমি সেটাকে সূচনায় সংক্ষেপে একটু বলে নেব। কোন কোন বক্তা এই সময় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সবার আয়োজনকারী কেউ ধন্যবাদ জানিয়ে শুরু করেন। সম্মানিত সভাপতি, মাননীয় অধ্যক্ষ, আমার সহকর্মী, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজ মহান বিজয় দিবস। বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দিনটির এই মহৎ অনুষ্ঠানে আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। দেখা যায় যে সূচনায় আমি মূল বিষয়ের ইঙ্গিতটা করে দিলাম, পাশাপাশি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানালাম। তাহলে আমরা দেখছি যে সম্ভাষণের পরে এই প্রস্তাবনা বা সূচনা বা ভূমিকা থাকে, অর্থাৎ মূল যে বিষয়, যে বিষয়ে বক্তব্য দেব তার একটা ভূমিকা এখানে তুলে ধরা হয়, সেটা যে বিষয়কে কেন্দ্র করেই হোক। এরপর থাকে তৃতীয় স্তর, এবং এটা হচ্ছে আসল কি, মূল বক্তব্য। এটা হচ্ছে ভাষণের মূল অংশ। তাহলে দেখা যায় যদি আমরা ধারাবাহিকতা লক্ষ্য করি, ধাপ, পর্যায় বা স্তর বা অংশ লক্ষ্য করি, তাহলে প্রথম অংশ সম্ভাষণ, দ্বিতীয় অংশ সূচনা, আর তৃতীয় স্তর বা তৃতীয় অংশে গিয়ে দেখি ভাষণে আমরা এই থাকে মূল বক্তব্য। বোঝা যাচ্ছে যে মূল কথাটা এখানে বিস্তৃত আকারে
বলবেন ভাষণ দানকারী। মূল বক্তব্য উপস্থাপনায় একটির পর একটি পয়েন্ট এভাবে সাজাতে আসে যাতে সহজেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাষণ খুব বেশি যেন দীর্ঘ না হয়। বেশি দীর্ঘ হলে তা শ্রোতার তেমন পছন্দ হয় না। বক্তব্য অহেতুক দীর্ঘ না করা ও একই কথা ঘুরিয়ে ফিরিয়ে না বলাই বাঞ্ছনীয়। অনেকের কথা বলার সময় মুদ্রা দোষ লক্ষ্য করা যায়, তো এই মুদ্রা দোষগুলো পরিহার করতে হবে। অর্থাৎ দৃষ্টিকটু, স্মৃতিকটু এইসব বিষয়গুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ যেহেতু আমাদের সামনে দর্শক শ্রোতা থাকেন, তারা দেখেন, সুতরাং সেখানে মার্জিত আচরণ এবং বক্তব্যের ধারাবাহিকতা এগুলো মেনে চলা উচিত। এরপর চতুর্থ স্তর, পর্যায় বাধা। এটা কি? এখানে চতুর্থ বলে থাকে সারাংশ। কেউ কেউ এটাকে বলে থাকে সারাংশ, অর্থাৎ যে বিষয়ে বক্তা বক্তব্য রাখলো সেই বক্তব্যের সার কথাটা শেষে গিয়ে অল্প কথায় বলে দেওয়া। মূল বক্তব্য শেষ হয়ে গেলে বক্তা প্রাঞ্জল একটি সারাংশ বলবেন। এতে শ্রোতাবর্গের কাছে মূল বক্তব্য বুঝতে সহজ হবে। আর সারাংশ অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। যদিও কেউ কেউ এই সারাংশের উল্লেখ করেন না। যারা বলেন যে ভাষণের স্তর বা পর্যায় 4টি, তারা এই সারাংশের কথা বলেন না। তারা সরাসরি বলে থাকেন এই উপসংহারের কথা। আছে গিয়ে উপসংহার। পঞ্চম স্তর হচ্ছে উপসংহার। বোঝা যাচ্ছে যে উপসংহারে গিয়ে বক্তা কিছু আবেদন রাখতে পারে, অথবা যে বিষয়টি আলোচিত হলো সে প্রসঙ্গে করণীয় কাজের কথা বলে বিদায় সূচক কথা বলে তিনি বক্তব্য শেষ করে দিতে পারেন। তো এখন আমরা দেখি যে আসলে সম্ভাষণ বা সম্বোধন, তারপরে সূচনা বা ভূমিকা, তারপরে মূল বক্তব্য এবং তারপর একটা সারাংশ দিয়ে যদি উপসংহারে যাওয়া যায় তাহলে বক্তব্যের একটা সুন্দর ধারাবাহিকতা থাকে। যার কারণে আমরা 4 যদি বলি তাহলে সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য এবং উপসংহার। আর যদি 5 বলি তাহলে সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য, সারাংশ এবং উপসংহার। যদি এই কয়েকটা ধাপ আমরা অনুসরণ করতে পারি, এই কয়েকটা অংশ একটা ভাষণে লক্ষ্য করে রচনা করতে পারি, তাহলে একটি সুন্দর ভাষণ তৈরি হতে পারে। আমরা 4 অংশ বলি আর 5 অংশ বলি। সম্ভাষণ, সূচনা, মূল বক্তব্য থাকতে হবে, উপসংহার একটা থাকেই, এটা থাকতেই হবে। যদি আমরা সারাংশটা দিতে পারি 4র্থ পর্যায়ে গিয়ে, 4 নম্বর স্তরে গিয়ে, তাহলে অবশ্যই সেটা মন্দ হয় না, ভালোই হয়। সুন্দর কথা যেমন মানুষকে আকৃষ্ট করে, তেমনি সুন্দর বক্তৃতা ও ভাষণ মানুষকে আকৃষ্ট করে। কথা ও ভাষণের বিষয়কে যেমন সুন্দর করে তোলা যায়, তেমনি উপস্থাপনার কৌশল, বক্তৃতার ভঙ্গি, চমৎকার উচ্চারণ, ভাষণ দানকারীর ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে ভাষণকে একটি শিল্পে পরিণত করতে পারে। চমৎকার ভাষণ প্রদান তাই অনুশীলনের যোগ্য একটা ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা বুঝতেই পারি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকালে, আমাদের সমাজের দিকে তাকালে, রাষ্ট্রের দিকে তাকালে, বিশ্বের দিকে তাকালে। এবার আমি তোমাদের দেখাবো
যে যুগে যুগে বিভিন্ন সময়ে বিশ্বে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন যারা তাদের ভাষণে এমন কিছু সুন্দর কথা বলেছেন, এমন প্রেক্ষাপটে বলেছেন যেগুলো বাণী চিরন্তনের মতো হয়ে আছে। তাদেরকে বিশ্ব দরবারে অমর করে রেখেছে। ভাষণ যে কতটা গুরুত্বপূর্ণ এইসব বৈশ্বিক মানবকে দেখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারি। এবার এমনই কয়েকজন অনেক মানুষ আছেন যারা বিশ্বে অমর হয়ে আছেন, তাদের অমর বাণী, তাদের ভাষণে কিছু কিছু অমর কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, অমর হয়ে আছেন। এমন অনেক মানুষ রয়েছেন। তাদের মধ্যে আজকে আমি তোমাদের কয়েকজনকে দেখাচ্ছি যে যাদের ভাষণ মানুষকে আলোড়িত করেছে এবং তারা তাদের ভাষণ সেই অমর বাণীর কারণে আজও অমর হয়ে আছেন। চলো এবার দেখি সেই ভাষণ দেয়া অমর ব্যক্তিবর্গের সংক্ষেপ কিছু বর্ণনা। দেখো, ইনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে ইতিহাসে বেঁচে আছেন। হিংসা নয়, বিদ্বেষ নয়, আক্রমণ নয়, ত্যাগ আর ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশদের ভারতবর্ষ থেকে বিদায় করা এবং ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এক অভূতপূর্ব সংগ্রামের ডাক দিলেন তিনি। গান্ধী তার অহিংস আন্দোলনের প্রতি ছিলেন অবিচল। শত সহস্র প্রতিকূলতা এবং হুমকির মুখেও নিজ দর্শন থেকে এক চুলো নড়েননি মহাত্মা গান্ধী। এমনই এক প্রেক্ষাপটে 8 আগস্ট 1942 সালে মহাত্মা গান্ধী তৎকালীন বোম্বের গাওলিয়াটেক ময়দানে ব্রিটিশদের প্রতি ভারত ছেড়ে যাওয়ার আহ্বান জানান। ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া বক্তৃতা নামে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে তার এই বক্তৃতা। অর্থাৎ তার এই অমর বক্তব্যের বাণী হচ্ছে ভারত ছাড়ো। অর্থাৎ হিংসা, বিদ্বেষ, আক্রমণ এগুলো না করে ত্যাগ এবং ভালোবাসা দিয়ে যে জয় করা সম্ভব, সেই উদ্দেশ্যে তার যে অমর বাণী ভাষণ, সেটা এই ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া বক্তৃতা নামে ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। নেলসন ম্যান্ডেলা তার অমর বাণী, তার অমর ভাষণ হচ্ছে স্বাধীনতা অর্জনের কোনো সহজ পথ নেই। সর্বগ্রাসী বর্ণবাদের বিরুদ্ধে সফল সংগ্রামের আরেক নাম নেলসন ম্যান্ডেলা। সংগ্রাম ছিল কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে। শাসকের রক্তচক্ষু, নির্যাতন, জেল জুলুম, এমনকি মৃত্যুকে উপেক্ষা করে তিনি কেবল নিজেই সংগ্রাম করেননি, বরং তার অপূর্ব বক্তৃতার দ্বারা উজ্জীবিত করেন পৃথিবীর সব শোষিত মানুষকে। তাই ম্যান্ডেলা কেবল দক্ষিণ আফ্রিকারই নেতা নন, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলনের এক সার্থক প্রতীক, এক অনন্য প্রতিষ্ঠান। রাজনৈতিক জীবনে তিনি বহু ভাষণ দেন এবং একাধিকবার শাসকদের ভিত কাঁপিয়ে তোলে। কখনো সংগ্রাম, কখনো আত্মত্যাগ, কখনো বা একাত্মতার জন্য ক্ষমা করার আহ্বান সম্বলিত তার প্রতিটি ভাষণ ইতিহাসের মূল্যবান সম্পদ। ইনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তার সেই ভাষণ জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার, যা আজকাল সারা বিশ্বে অনুসরণীয় এবং অমর হয়ে আছে। মাত্র 3 মিনিটে 272 শব্দের এক ভাষণ দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন।
মার্টিন লুথার কিং, তার অমর বাণী, অমর ভাষণ হচ্ছে আমি স্বপ্ন দেখি, যে ভাষণের জন্য মার্টিন লুথার কিং চিরস্মরণীয় হয়ে আছেন, তা উচ্চারিত হয় 1963 সালের 28 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে। উইনস্টন চার্চিল, তার ভাষণ অমর হয়ে আছে। কি বলেছিলেন ভাষণে? দেওয়ার মতো কিছুই নেই আমার, আছে শুধু রক্ত, কষ্ট, অশ্রু আর ঘাম। 2 আঙুল উঁচিয়ে ভি বা বিজয় চিহ্ন দেখিয়ে সমগ্র বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিলেন ইংল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং যুদ্ধকালের সফল রাজনৈতিক নেতা ও শাসক উইনস্টন চার্চিল। প্যাট্রিক হেনরি, তার সেই অমর ভাষণ আমাকে স্বাধীনতা দাও নয়তো মৃত্যু। মার্চ মাসটি স্মরণীয় হয়ে আছে যুক্তরাষ্ট্রের দ্বীপরাষ্ট্র ভার্জিনিয়ার মানুষের কাছে। 1775 সালের 23 মার্চ তৎকালীন ভার্জিনিয়া রাজ্যের শাসক প্যাট্রিক হেনরি রিমান্ডের সেন্ট জন চার্চে উপস্থিত স্থানীয় নেতা আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট থমাস জেফারসন ও জর্জ ওয়াশিংটন এবং সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দেন। যুগ যুগ ধরে বিপ্লবের যে চেতনা ভার্জিনিয়াবাসীর হৃদয়ে ছাই চাপা আগুনের মতো জ্বলছিল, তাই যেন স্ফুলিঙ্গ হয়ে ধরা দেয় প্যাট্রিক হেনরির এক উচ্চারণে, আমাকে স্বাধীনতা দাও নয়তো মৃত্যু। এবার দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি অমর হয়ে আছেন যে ভাষণের জন্য। 7 মার্চ তিনি জীবনে অনেক ভাষণ দিয়েছেন, অনেক উল্লেখযোগ্য ভাষণ তার রয়েছে। তার মধ্যে একটি 7 মার্চ 1971 সালে রেসকোর্স ময়দান তখন লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ, চারদিকে গগনবিদারী স্লোগান। মঞ্চে উঠলেন বঙ্গবন্ধু। আমেরিকার প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের বর্ণনায় স্লোগান মুখরিত মঞ্চে বঙ্গবন্ধুর সামনে এগিয়ে গেলেন এবং বললেন, মাইকটা দে। তারপর শুরু করলেন তার কিংবদন্তি তুল্য ভাষণ। প্রথমে তুলে ধরলেন তার দুঃখ ভরা হৃদয়ের কথা, কারণ দেশে বিভিন্ন শহরের রাজপথ তখন রক্তে রঞ্জিত, আর আকাশে বাতাসে ধ্বনিত স্বাধীনতা, বেঁচে থাকা আর অধিকার আদায়ের কান্না। একে একে বর্ণনা করলেন প্রথম থেকে তার নেওয়া বিভিন্ন কর্মসূচি ও প্রস্তাব, যাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি পশ্চিমা শাসক গোষ্ঠী। 52 থেকে একে একে প্রায় প্রতিটি বছরে যে রক্তপাত ঘটিয়েছে তারা তার বর্ণনা দিলেন। এই বর্ণনা থেকে বাদ যায়নি ইয়াহিয়া ও ভুট্টোর ষড়যন্ত্রের কথাও। নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রিত্ব নয়, জনগণের অধিকারই তার কাম্য। এই অধিকার আদায়ে বঙ্গবন্ধু সর্বাত্মক হরতাল ও সর্বগ্রাহী আন্দোলনের ডাক দেন, ঘরে ঘরে দুর্গ করে তোলার নির্দেশ দেন এবং বর্তমানে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আর সবশেষে তার অগ্নিঝরা কণ্ঠে ফুটে ওঠে স্বাধীনতার ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মন্ত্রের মতো কাজ করে তার এই ঘোষণা। অচল হয়ে পড়ে সমগ্র দেশ, শুরু হয় প্রতিরোধ। এরই ধারাবাহিকতায় আসে 25 মার্চ রাত থেকে 16 ডিসেম্বর পর্যন্ত প্রায় 9 মাসের মুক্তিযুদ্ধ আর 30 লাখ জীবন, নারীর সম্ভ্রম, অমূল্য সম্পদ ধ্বংসের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী, একটা ভাষণ কতটা গুরুত্বপূর্ণ হলে তা বিশ্ব ঐতিহ্যের অংশ হতে পারে এবং তার স্বীকৃতি পেতে পারে, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ তার নিদর্শন। বঙ্গবন্ধুর 7 মার্চের এই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃত। ইউনেস্কো এই ঘোষণা দিয়েছে। জাতির জনকের এই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃত। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি।
আগামীতে আমি একটা পরীক্ষা নেব, সেজন্য তোমাদের ভাষণের উপরে কয়েকটা প্রশ্ন এখন দিচ্ছি, স্ক্রিনে দেখো। 1 নম্বর, বাল্য বিবাহ প্রতিরোধের প্রয়োজনীয়তা বিষয়ে একটি ভাষণ প্রস্তুত করো। 2, মাদকের অপর নাম মৃত্যু শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী একটি ভাষণ তৈরি করো। 3, সম্প্রদায়গত সম্প্রীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী একটি ভাষণ তৈরি করো। 4, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা বিষয়ে একটি মঞ্চ ভাষণ তৈরি করো। 5, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তোমার কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রদানের জন্য একটি ভাষণ তৈরি করো। 6, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন শীর্ষক সেমিনারে উপস্থাপনার জন্য একটি ভাষণ প্রস্তুত করো। 7, 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনার জন্য একটি ভাষণ প্রস্তুত করো। 8, শিশু শ্রম বন্ধের আবশ্যকতা বিষয়ে প্রধান অতিথি একটি ভাষণ তৈরি করো। 9, দুর্নীতির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে একটি ভাষণ তৈরি করো। 10, নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনার জন্য একটি ভাষণ তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, ভাষণের এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে চর্চা করবে, আমি আগামীতে একটা পরীক্ষা নেব। তো শিক্ষার্থীবৃন্দ, ভাষণের আলোচনা আজকে এ পর্যন্তই শেষ করছি। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমার ভাষণের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।